প্রথমে যে রোগটার নাম দেওয়া আছে এটা হচ্ছে আলুর বিলম্বিত দশা রোগ। নাম কি? আলুর বিলম্বিত দশা রোগ। বিলম্বিতর নাম শুনছ? বলছিলাম আমরা আগে, বিলম্বিত মানে দেরি হয়। বিলম্বিত মানে কি? মানে রোগের লক্ষণটা প্রকাশ পাইতে দেরি হয়। আলু গাছের আরেকটা রোগ আছে, এটা তো বিলম্বিত। আরেকটা আছে দ্রুত হয়, ওইটারে বলে আর্লি ব্লাইট। আর্লি মানে কি? তাড়াতাড়ি। তো দেখো, গাছের পাতা, কাণ্ড, ফুল এগুলা শুকিয়ে যাওয়াকে বলা হয় ব্লাইট বা দশা। নাম শুনছ? দশা রোগ। দশাকে ইংরেজিতে বলা হয় ব্লাইট। গাছের পাতা, ফুল, কাণ্ড মানে মূল কথা গাছের বিভিন্ন অংশগুলা যখন শুকিয়ে মারা যায় তাকে বলে দশা অথবা ব্লাইট রোগ। কি রোগ? ব্লাইট রোগ। এখন আলু গাছের ব্লাইট দুই প্রকার। কয় প্রকার? লেট ব্লাইট, আর্লি ব্লাইট। কয় প্রকার ব্লাইট আছে? দুই প্রকার, লেট, আর্লি। লেট, আর্লি। এখন আসো, আর্লি ব্লাইট হয় এক জীবাণু দিয়া, লেট ব্লাইট হবে অন্য জীবাণু দিয়া। দুইটাই আপনারা পারতে হবে। তার মধ্যে পরীক্ষা বেশি আসে কোনটা? বিলম্বিত, যেটা লেট হয়। লেট, লেট মানে তো বিলম্বিত, তাই না? তো অনেক সময় হয় কি পরীক্ষার মধ্যে লেটটা আসে, লেটটা মুখস্থ করতে করতে হঠাৎ করে আর্লি একদিন দিলে আর্লির ক্ষেত্রে লেটেরটা দাগায় ফেলে। বুঝতে আমার কথা? অসাবধানতা বশত। দেখো, আর্লি ব্লাইট হয় কোনটা দিয়ে? অল্টারনারিয়া সোলানি। তোমরা তো জানো আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টোবারোসাম বা টিউবারোসাম। পছন্দ অনেক শুনছো তো নামটা। তো ওই যে সোলানি দেখে বুঝছে এটা আলু গাছের রোগ সৃষ্টি করে। কোন রোগ? আর্লি ব্লাইট, যেটার পাতা তাড়াতাড়ি মারা যায়। দেখেন, আলু গাছের সবচাইতে ক্ষতিকারক রোগ হইতেছে লেট ব্লাইট। সবচাইতে ক্ষতিকারক কোনটা? লেট, যেটা দেরিতে প্রকাশ পায়। বিলম্বিত দশা রোগ, এটাকে বাংলায় বলা হয় বিলম্বিত দশা রোগ। তাহলে কোনটারে বিলম্বিত বলা হয়? আর্লি না লেট? লেট। এখন আসো, এই রোগ যদি একবার আলু খেতে দেখা যাইতে পারে, ওই আলু ক্ষেতের সব আলু শেষ, একদম পুরো নষ্ট হয়ে যাবে। সহজ কথায় ধরো, তুমি 1 মণ আলু কিনলা বাসার জন্য। আলু কেনার নিয়ম কি জানো? 1 মণ কিনতে হইলে নিয়ম হচ্ছে একটু পুরাতন আলু কিনতে হয় বা সিজনের শেষের দিকে আলু কিনতে হয়। তুমি যদি সিজনের প্রথম দিকে আলু কিনো, ধরো আলুর দাম কমে গেল হঠাৎ করে, এই লোভে পরে যদি আলু কিনো, দাম কম পচে, ঠিক আছে, এটা ঘরে নিয়ে বিপদে পড়বা। 10 কেজি খাওয়ার পর বাকি 30 কেজি দেখবে পচে গেছে। একদিন একটা কাটতে যা দেখবে ভিতরে পচে গেছে, বাকি সবগুলোই একই অবস্থা। তুমি না পারবা ফালাইতে, না পারবা রাখতে। ফালাইতে কষ্ট লাগে, কারণ এখানে টাকা কি পরিমাণ গেছে এটা বিষয় না, তোমার কাছে অ্যামাউন্টটা কি পরিমাণে সেটা দেখা যায়। টাকার অ্যামাউন্ট না, আলুর অ্যামাউন্ট। আলু দেখবো যে এতগুলো আলু মন চাইবে ফালাইতে, টাকা বেশি যায় নাই। 40 কেজি আলু 15 টাকা করে, ধরো 600 টাকা গেছে, এর মধ্যে 10 কেজি খাই ফেলছে, বাকি 30 কেজি নষ্ট হয়ে যাবে। ফালাইতে পারবে না, তার উপরে খাটের নিচে একবার দুর্গন্ধ ছড়ায় যায়। এখন নিয়ম হচ্ছে একটু পুরাতন আলু কিনতে হয়, কাঁচা আলু, মানে আলু তো কাঁচাই, বাট মাত্র যে আলুগুলা ক্ষেত থেকে তুলে আনা হয়েছে, 1-1.5 মাস হয়েছে মাত্র, এগুলো তুমি খাটের নিচে রাখলে নষ্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে স্যার, তাহলে ওরা বিক্রি করে কেমনে? স্যার, ওরা বিক্রি করে দৈনিক আনে, দৈনিক বিক্রি করে ফেলে, বা 2-3 দিনের মধ্যে বিক্রি হয়ে যায়। সবাই 1-2 কেজি করে নেয়, নিয়ে বাসায় রান্না করে ফেলে, শেষ হয়ে যায়। বাট তুমি তো আনছো 40 কেজি বা 1 মণ, তুমি কি এটা একদিনে খাই ফেলতে পারবা? তোমার তো মিনিমাম এটা 2 মাস লাগবে। 2 মাস তো আলু যাবে না। নিয়ম হচ্ছে কিছু আলু দেখবা যে পুরাতন হয়ে যায়, উপরে যে আবরণটা এটা একদম স্মুথলি হয়ে যায়, ওটা হচ্ছে পুরাতন আলু। আর নতুন আলু তো দেখো চামড়া কিরকম একটু উঠা উঠা থাকে। যাই হোক, এই রোগটা সম্ভবত প্রথম দক্ষিণ আমেরিকাতে শুরু হয়েছে, এগুলো দেখানোর দরকার নাই। পরে উত্তর আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ হয়, বিশ্বে প্রায় সব অঞ্চলে ছড়িয়ে পড়ে। নর্মালি কোথায় এটা বেশি হয়? স্টার দাও। শীত প্রধান অঞ্চলে। আর তোমরা জানো আলু কখন চাষ করা হয়? শীত প্রধান। তো পরীক্ষা যদি আসে গ্রীষ্ম প্রধান অঞ্চলে আলুর আর্লি ব্লাইট লেট ব্লাইট রোগটা বেশি দেখা যায়, তুমি যে ঢাকায় আসো, তো তোমার মতো গরু তো আর কিছুই নাই। বিখ্যাত খাবার এটা আলু, তাই না? এমন কোন রান্না বান্না নাই যেটার মধ্যে আলু দেওয়া যায় না, মানুষ তো ব্যবহার করা। তো এটা কোন কালে হয় এটা যদি না জানো তাহলে কেমনে? মানে এটার একটা কাহিনী আছে। আলুর লেট ব্লাইট রোগের কারণে 1840-এর দশকে আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ দেখা গেছিল, এটাকে বলে আইরিশ দুর্ভিক্ষ। এমসিকিতে আসে আইরিশ দুর্ভিক্ষ দেখা গেছে কার কারণে? আলুতে ছত্রাকজনিত রোগের কারণে। এবং বলে স্যার আলু নষ্ট হয়েছে, ওখানে আবার দুর্ভিক্ষ দেখা গেছে কেমনে? আমরা যেমন দিনটা 24 ঘন্টা 3 বেলা কি খাই? ভাত খেয়ে বেশি। তো ওরা সেম স্যার, ওরা আলু খায় বাসে। কি খায় বাসে? আলু। ওদের প্রিয় খাবার ছিল আলু। আলু বেশি চাষ করতে আলু খাইতো। তা আলু যদি নষ্ট হয়ে যায় ওরা খাবে কি? বলো অন্য কিছু খাবে। এখন তুমি বলো, হঠাৎ করে বাংলাদেশে 5 মাসের জন্য ধান উৎপাদন বন্ধ হয়ে গেল, বাংলাদেশের মানুষ না খায় মরা লাগবে।
কারণ এটা বিকল্প জিনিস তো তুমি রেডি করে রাখো নাই। ওই রকম আটা অথবা ময়দা এটা কি রেডি করা আছে যে চাল নষ্ট হয়ে গেলে তুমি আটা আর ময়দা দিয়ে এটা ব্যাকআপ দিবা? এটা রেডি করা নাই। ঠিক সেম ওদের আলু নষ্ট হয়ে গেছে, ওদের এটা জনপ্রিয় খাবার ছিল, যার কারণে দুর্ভিক্ষ দেখা গেছে। এবার আসো, 20 লক্ষ মানুষ দেশ ত্যাগ করছে, 10 লক্ষ লোক না খেয়ে মারা গেছিল। এগুলো দেখানোর দরকার নাই। ওরা একটা মাত্র প্রকরণ চাষ করতো, সেটার নাম কি? আইরিশ লাম্পার। বাংলাদেশে কোনটা বেশি চাষ হয়? ডায়মন্ড আলু নাম শুনছো না? ডায়মন্ড আলুর নাম শুনো নাই? হ্যাঁ, ওরা কোন আলুটা চাষ করতো? আইরিশ লাম্পার। এবার আসো, রোগ জীবাণু। কোন জীবাণু দিয়ে আলু গাছের রোগটা হয়? ডাক দাও, কোন রোগ? আর্লি না লেট? লেটটা হয় ফাইটোপথোরা ইনফেস্টেন্স। স্টার 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 যতক্ষণ মন চায় দিতে দাও। তাও পরীক্ষা ভুল করো না, পরীক্ষা এটা আসবেই। আলুর বিলম্বিত ধসা রোগের জীবাণুর নাম লেখো, ক নাম্বারে আসে? আর কি কোথায় আসে? এমসিকিউতে দিয়ে দিবে। নিচের কোনটা? মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15-তে আসছে। আচ্ছা, এই ছত্রাকটা কোন শ্রেণীর ছত্রাক? দাগানোর দরকার নাই, এমনি পারবা। নামের আগে ফাইটো আছে, ওই যে নামের আগে ফাইকো আছে না? ছত্রাকের 5টা বিভাগ ছিল, এর মধ্যে একটা ছিল ফাইকোমাইসিটিস, এই শ্রেণীর অন্তর্গত। দাগানোর দরকার নাই, পারবা। এবার আসো, এই ছত্রাকের বৈশিষ্ট্য কি? নর্মালি ছত্রাককে কি দিয়ে তৈরি বলো? সুতা। ছত্রাকের সুতাকে কি বলে? হাইফি। যারা জানো না, অনেকদিন পরে আসছো, তারা ভালো করে সুতা রাখো। ছত্রাকের দেহ কি দিয়ে তৈরি হয়? সুতা। সুতাকে বলা হয় হাইফি। এর সুতা যখন অনেকগুলো থাকে তখন এটা জাল বলে না, এটা বলে মাইসেলিয়াম। কি বলে? লোর দেহটা সুতা দিয়ে তৈরি, তাহলে এই ছত্রাকের দেহটা মাইসেলিয়াম দিয়ে তৈরি। আর বৈশিষ্ট্য কি? ওদের দেহটা সিনোসাইটিক। সিনোসাইটিক মনে আছে? কেউ বলতে পারবা? হ্যাঁ, যারা জানো না মনে রাখো। সব গাছের জন্যই, পৃথিবীর যে কোনো গাছে নিউক্লিয়াস যদি একটা কোষে একের বেশি থাকে তারা বলে সিনোসাইটিক। সিনোসাইটিক মানে বহু নিউক্লিয়াস, এতটুকু মনে রাখ। তারপরে বলো, ছত্রাকে যে খাবার অন্য জীব থেকে গ্রহণ করে ফেলে, কি দিয়ে গ্রহণ করে? মনে আছে? হস্টোরিয়াম। এই ছত্রাকটা, এখন আমরা যে ছত্রাকটা পড়তেছি, নাম কি? ফাইটোপথোরা ইনফেস্টেন্স। আলু গাছের রোগ সৃষ্টি করে। এই ছত্রাকটা হস্টোরিয়া নামক অঙ্গ দিয়ে বা সুতা দিয়ে বা হাইপা দিয়ে এই যে খাদ্যরস শোষণ করে বাঁচে। কই থেকে বাঁচে? আলু গাছ থেকে। আলু গাছের পুষ্টিগুলো সে খাই ফেলে, এজন্য আলু নষ্ট হয়ে যায়। কারো কি মনে আছে ছত্রাক যে অজনজনন করে দুইটাই স্পোর দিয়ে করে? বেসিডিও স্পোর, কনিডিয়া। মনে আছে? তাই এই ছত্রাকটা কনিডিও ফোন নামক অঙ্গ থাকে, এটা হচ্ছে অঙ্গ, জনন অঙ্গ। এখান থেকে কি তৈরি হয়? কনিডিয়া তৈরি হয়। কনিডিও ফোর হচ্ছে জনন অঙ্গের নাম, কনিডিয়া হচ্ছে জনন কোষের নাম। আমাদের জনন অঙ্গের নাম কি? শুক্রাশয়, ডিম্বাশয়। আমাদের জনন কোষের নাম কি? শুক্রাণু, ডিম্বাণু। সেম, এটা জনন অঙ্গ, এটা জনন কোষ। ওকে, কনিডিয়াম কি কি ধরনের স্পোর? আমরা একটু আগে তবে বললাম, অজন স্পোর, অজনজনন। স্পোরের আকৃতি মাকৃতি এগুলো দেখানোর দরকার নাই, বাদ। কনিডিয়ামে একাধিক নিউক্লিয়াস, প্রচুর প্রোটোপ্লাজম, এগুলো দেখানোর দরকার নাই, বাদ। এবার আসো, খুবই গুরুত্বপূর্ণ বড়া। এই যে ছত্রাকটা, এই ছত্রাকটা কেমন ছত্রাক? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? আবার এই ছত্রাকের ক্রোমোজোম কয়টা? স্টার দিয়ে রাখো, 12টা। এমসিকিউতে আসে। ফাইটোপথোরা ইনফেস্টেন্স ছত্রাকের ক্রোমোজোম কয়টি? 12টি। আচ্ছা, এই ছত্রাকের মধ্যে টোটাল বেস পেয়ার কয়টা আছে? স্টার দাও। 240 মিলিয়ন। আর কয়টা জিন শনাক্ত করা হয়েছে ওর? 18,000। বেস পেয়ার মানে বুঝো? বেজ অর্থ খার, পেয়ার অর্থ জোড়া। খার জোড়া মানে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলা টোটাল কয় জোড়া থাকে? 240 মিলিয়ন জোড়া। 240 মিলিয়ন না, 240 মিলিয়ন জোড়া। পরীক্ষায় তোমার এত ব্যাস হবে না, পরীক্ষা থাকবে বেস পেয়ার কয়টা। ওই যে বেস পেয়ার বলছে, পেয়ার মানে তো জোড়া বলেই ফেলছে। এবার আসো, কখন এই রোগটা বেশি হয়? এটা সামনে পাবা, তাহলে এখানে আর দাগানোর দরকার নাই। যদি না পাই আমি এসে দাগাই দিব। সামনের পেজে এটা আবার আছে, কখন এই রোগটা বেশি হয়। ডাব্লিউএফ লাগ দাও, রিটেনের পড়া। এই রোগের লক্ষণ মানে আলুর বিলম্বিত দশা রোগের লক্ষণ। কি কি লক্ষণ দেখা যায় এই রোগ? এগুলো নিজ দায়িত্বে বললেও পারো, আমি অল্প অল্প করে দেখাই দিই। প্রথমে পাতার মধ্যে সবুজ ধূসর বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র কি দেখা যায়? দাগ। দাগ শব্দ দাগ দাও। প্রথমে আলুর মধ্যে সমস্যা করে না, কই সমস্যা করে? পাতার মধ্যে। কি কালারের দাগ? এগুলো পরীক্ষায় এমসিকিউতে আসবে না, এত কিছু করা সম্ভব। তুমি কি কৃষি শিক্ষা পড়তেছ? কৃষিকে পড়ছি না কখনো? কোন ক্লাসে পড়ছো? পড়া হয় নাই।
আমরা পড়ছিলাম ক্লাস 8-এ বোধহয়, 9 তো এটা পাওয়ার সম্ভাবনা নাই, যত ম্যাথ নিছে। তো কৃষি কে 8-এ না জানি 7-এ পড়ছিলাম, আল্লাহ এত কঠিন লাগতো। এই নাকি আলু গাছের ক্ষেত্রে এক আইল থেকে আরেক আইলের দূরত্ব এত, প্রস্থ এত, এক গাছ থেকে এক গাছ এত দূর লাগানো লাগে, সার এত, প্রতি হেক্টরে এতটুকু সার দেওয়া লাগে, এগুলো মনে রাখা খুব টাফ ব্যাপার হয়ে গেছিল না? সেম তুমি তো এখন কৃষি কে পড়তেছো না, তোমার এত এগুলো লাইন বাই লাইন পড়া লাগবে না, এগুলো থেকে এমসিকি আসবে না, যেটা আসবে এটা আমি দেখাবো। বাকিটা রিটেলে যদি লিখতে পারো এরকম ভাবে মনে রাখো। প্রথমে কোথায় দাগ দেখা যায়? পাতায়। দাগগুলো ধীরে ধীরে কি হয়? বড় হয়, হালকা বাদামি বর্ণ হয়, পরে লালচে কালো হয়। এই যে কালার গুলা তোমার কাছে কি মনে হয়? সারে খাতা কাটার সময় একটা বই খুলিয়া চোখের মধ্যে এত বড় লেন্স একটা লাগাই বসবো, যে প্রথমে কি কালার? সবুজ বর্ণের কালার, পরে হালকা বাদামি, পরে লালচে কালার। আমি কি দেখছি কিছু কিছু স্যার এগুলো মুখস্থ করায়। পড়ানো তো খারাপ কিছু না, মুখস্থ করা তো খারাপ কিছু না। আমি তো বলছিলাম আমাদের ব্রেনটা একটা কি মেমোরি, এটারও তো একটা ক্যাপাসিটি আছে নাকি? তুমি আন্দাজে হুদে এমন পড়া মুখস্থ করলা যে এটা খুবই কম গুরুত্বপূর্ণ, দরকার আছে পাতার প্রথমে কোন কালার, পরে কোন কালার, এত গভীর থেকে স্যার প্রশ্ন করে না হুদাই। আর এগুলা কইরেই তো বোর্ড পরীক্ষার প্রশ্ন কঠিন হইতাছে, বুঝছো না? তোমরা আমি যেমন পড়াইতেছি পরীক্ষাতে প্রশ্ন তেমনই করাম, তাই অবস্থা এখন এমনই হয়ে গেছে। পোলাফাইন বেশি জানে, স্যারেরও বেশি কঠিন প্রশ্ন করে। মাঝখানে মারা খায় কারা? ওই যেগুলো মিড লেভেলের পোলাপান আছে, যেগুলো কিছুই পড়ে না, এরা তো কোনো টেনশন নাই। হ্যার সিনটা পাস করতে পারলে ওই স্যার পাস করবোই, সায়েন্সে পরে মানে পাস করে যাবে কোনো রকমে, 33 পাওয়া কিন্তু ব্যাপার হইলো নাকি। আর যেগুলা এগুলো মুখস্থ করে, এগুলা মেডিকেল বুয়েটে চান্স পাওয়ার পোলাপান। মানা রাখায় কারা? মিড লেভেলে যারা 70 নাম্বার পাওয়ার স্টুডেন্ট, কোন রকমে একটু ভালো ইনপুট দিলে 80 নাম্বার পাইয়া যাবে, ওরা পরে যায় ধরা খাইয়া যায়, বুঝতেছ? এই জন্য এইসব আবল তাবল জিনিস মুখস্থ করতে যাইও না। দেন চলে আসো, এগুলা নিজ দায়িত্বে পড়বা, পরীক্ষায় লিখতে পারলে হইলো। 2 নাম্বার, পাতার মধ্যে প্রথম আক্রান্ত হইলো। 2 নাম্বারে আক্রান্ত স্থানে কিসের মতো আস্তরণ তৈরি হয়? মকমল, মানে ভেজা ভেজা একটা আস্তরণ তৈরি হয়। তারপরে পাতা দিয়ে কি বের হয়? ওই যে স্পোর গুলা, ওদের স্পোর অঙ্গের নাম কি? কনিডিওফোর তৈরি হয়। ওকে, এই কনিডিওফোর দেখেই আমাদের ছত্রাকের আক্রমণ নিশ্চিত হওয়া যায়। কথা হচ্ছে এটা বাস্তবে দেখবা না তুমি, কই দেখা লাগে? অনুবীক্ষণ যন্ত্র। এখন কেউ কোনো কৃষক কি আলু গাছের পাতা নিয়ে অনুবীক্ষণ যন্ত্রের কাছে যাবো যেটার ভিতরে কি আছে? মূল কথা তোমার আগে থেকে রেডি থাকতে হবে যাতে ছত্রাক আক্রমণ না করে। 3 নাম্বার, কখনো এটা হচ্ছে স্টার দেওয়া লাগবে, মেঘলার আর্দ্র আবহাওয়া থাকলে স্টার। দেখছেন কোনটা মনে রাখতে হবে ভালো করে? এটা মনে রাখতে হবে, বৃষ্টি যদি হয় আর মেঘলা আবহাওয়া আর্দ্র ভেজা আবহাওয়া থাকলে তখন হয়। আচ্ছা, তখন গাছটার এমন অবস্থা হয়ে যায় মনে হয় যে গাছের কেউ সিদ্ধ করে দিছে। গাছ কি হয়ে গেছে মনে হয়? গরম পানিতে সিদ্ধ করে তারপর লাগাইছে। তারপরে আসো, ধীরে ধীরে তুমি যদি এটার প্রতিকারের কোনো ব্যবস্থা না নাও তখন কি হবে? আলু আক্রান্ত হয়ে যাবে। এতক্ষণ ছিল কোথায়? গাছের পাতায়, মূলে, কাণ্ডে, এবার কই চলে গেছে? আলুতে। আক্রান্ত আলু ত্বকের নিচে লালচে বাদামে কালো ছোপ দেখা যায়, দেখানোর দরকার নেই। এটি পরে সেকেন্ডারি ইনফেকশনের মাধ্যমে ব্যাকটেরিয়াল রডে পরিণত হয়। তারপরে কি হবে? আলুর পচন ধরবে। এখন এখানে বলে স্যার এখানে ব্যাকটেরিয়ার নাম লেখছে কেন? মানে আলুটা এমন ভাবে পচবে মনে হয় যে এর মধ্যে ব্যাকটেরিয়া জন্মাইছে। মানুষের অনেক সময় হাত পা পচে যায় না, যে পুস্তরি হয়, এই পুস্তরি হওয়ার কারণ কি জানো? ব্যাকটেরিয়াল ইনফেকশন। এখন আলুটা এমন ভাবে পচে, তোমরা দেখছো যে ছত্রাক আক্রমণ করলে আলু কাটলে যে ভিতরে কালো কালো কেমন পচা একটা, মনে হয় যে ব্যাকটেরিয়া আক্রমণ করছে, আসলে ব্যাকটেরিয়া কি আক্রমণ করছে? ছত্রাক। এই জন্য বলছে ব্যাকটেরিয়াল রটেন। রট তো কি পচা না ইংরেজিতে? আলু পচে যায়। কোন কোন আক্রান্ত আলু দৃশ্যত ভালো দেখা যায়, মানে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট। আচ্ছা, দেন আসো তোমাদের কিছু বন্ধু বান্ধবীর মতো। 5 নাম্বার, ছত্রাক আক্রমণ তীব্র হলে আক্রান্ত আলু গাছ থেকে পচা ডিমের ন্যায় দাগ দাও, পচা ডিমের ন্যায় দুর্গন্ধ বের হবে। এবার যেটা হবে, এই পচা ডিমের মতো দুর্গন্ধ যখন বাইর হয় তখন ওখান থেকে কি বাইর হয়? স্পোর বাইর হয়, কনিডিয়া স্পোর আর জুই স্পোর। এই স্পোর গুলো পরে পুরো ক্ষেতের মধ্যে ছড়ায় যায়। বুঝতে পারছো আমার কথা? এতক্ষণ একটা আলু গাছ ছিল, এবার কি হবে? সম্পূর্ণ ক্ষেতের মধ্যে যত আলু গাছ আছে এগুলো ছড়ায় যাবে, সেকেন্ডারি সংক্রমণ। এবার আসো 6 নাম্বার, গাছের পাতা পরীক্ষা করলে রোগাক্রান্ত পাতা নিম্নতলে সাদা সুতার মতো পাওয়া যায়। মনে আছে ছত্রাকের দেওয়া কি দিয়ে তৈরি? সুতাগুলোর আমরা কি বলি? তার মানে আবার পাতার নিচেই তুমি সুতা পাবা, প্রথমে কিন্তু পাবা না। প্রথমে কি দিয়ে দেখা লাগছিল মনে আছে? অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় নাই, কিন্তু যখন অন্যান্য গাছগুলো আক্রমণ হয়ে গেছে তখন পাতার নিচে সুতা পাওয়া যায়।
সাদা সাদা সুতা পাবা, এই সুতা দেখে বুঝে যাবা ছত্রাক হয়ে গেছে। আর যতদিনে তুমি খুঁজ পাইছো এই সুতা হয়েছে ততদিনে পুরা খেতে যত গাছ আছে সব শেষ, কিছু করার নেই। এবার আসো প্রতিকার বা রোগ নিয়ন্ত্রণ, WHO লাগতো। খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে বাবারা। আমি আবার বলি, অধ্যায়টা পড়ানোর সময় তোমরা নিজেরাই দেখছো আমি কিছু কিছু এমসিকিউর মধ্যে অনেকগুলো স্টার দিচ্ছি। এইসব এমসিকিউ জীবনে ভুল করা যাবে না, এগুলো ভুল করলে তোমার পড়াশোনার যোগ্যতাই নাই। এই যেখানে আসছে এই রোগ নিয়ন্ত্রণের উপায়, তুমি নিজে দেখলেই বুঝবা। এমন একটা দ্রবণের নাম বা রাসায়নিক পদার্থের নাম দেওয়া আছে, দেখলেই বোঝা যায় অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য, তাই না? কি মিশ্রণ? বর্ধ মিশ্রণ। স্টার 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 স্টার, এতগুলো স্টার দাও যাতে স্টারের আলোয় আলোকিত হয়ে তোমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো। বর্ধ মিশ্রণ না, আমরা তো পড়ছিলাম মুখস্থ করছিলাম, আমি যখন পড়াশোনা করছিলাম তখন এটা মুখস্থ করছি বর্ধ মিশ্রণ। পরীক্ষায় একবার বুধ বাসে না জানি উন্মেষে না জানি কোথায় পরীক্ষা দিতে যাইয়া অপশনে দেখি বৌদ্ধ মিশ্রণ নাই, খুঁজে পাইতেছি না। ও অপশনগুলো ইংরেজি নাম দেওয়া, ভালো করে পরে বইয়ের মধ্যে এসে চেক করে দেখে বৌদ্ধর ইংরেজি নাম দেখো কেমন, তাই না? ইংরেজি নাম দিচ্ছে, আমি তো বুর্দু খুঁজতেছি যে ইংরেজিতে বুর্দু লেখা থাকবে BORDU, তাই না? আইসা দেখি পরে বানানটা এমন, তাহলে ইংরেজি বানানটা একটু খেয়াল রাখো। মানে এটা মানে কি 1% বৌদ্ধ মিশ্রণ, এটা মানে হচ্ছে 3টা জিনিসের মিশ্রণ, কপার সালফেট, লাইম আর পানি। কপার সালফেট, লাইম আর পানি, এই 3টা জিনিসকে একসাথে কি বলা হয়? বৌদ্ধ মিশ্রণ। বৌদ্ধ মিশ্রণ, অথবা এটারই আরেক নাম, অথবা এটা আরেক নাম কিনা আমি জানি না বাবা, এটা হয়তো অন্য আরেকটা রাসায়নিক পদার্থ হইতে পারে, কপার লাইম ডাস্ট। পরীক্ষায় ওইটা না দিয়ে ওইটা তো থাকতে পারে নাকি? এখন এটার আরেক নাম এটা হইতে পারো, হয়তো বা এটা অন্য একটা রাসায়নিক পদার্থ হইতে পারে, কারণ আমি তো কোনো কেমিস্ট না, আমি একজন স্টুডেন্ট, আমার এইচএসসি লাইফ শেষ, আমি পড়াই বায়োলজি। যদি জানা থাকতো তাহলে বলতাম, কারণ আমি আন্দাজে বলে দিলাম এটারই আরেক নাম এটা, ভুল হইলো না তো। তোমরা ভালো করে দেখো, কারো যদি জানার আগ্রহ থাকে চেক করে নিও। আচ্ছা, প্রতিকার কি? আর কি প্রতিকার? পানি প্রবাহ রোগের কি বিস্তার ঘটায়? সেকেন্ডারি বিস্তার বুঝো। প্রথমে একটা গাছের মধ্যে রোগটা আছে, ক্ষেতের মধ্যে পানি নাই, তুমি আবার পানি দিছো, এই পানির সাথে সাথে এক গাছ থেকে জীবাণুটা সম্পূর্ণ সকল গাছের মধ্যে চলে যাবে, বুঝতেছ? এই জন্য বৃষ্টি হলে এটা ছড়ায় যায় পানির মাধ্যমে। তুমি ক্ষেতের মধ্যে পানি চাষ দিলে, পানি সেচ দিলে তখন হবে। এই জন্য পানি সেচ কি রাখবো? সীমিত। আর কোন ক্ষেত্রে ক্ষতি হয়? নাইট্রোজেন সার, এটার ব্যবহার সীমিত করব। তাহলে পানি সীমিত, নাইট্রোজেন সার সীমিত। আচ্ছা, যে কোনো জিনিস, যে কোনো চাষাবাদে উন্নতি করতে হলে 1 নম্বর শর্ত কি জানো? জীবাণুমুক্ত বীজ উৎপাদন। বীজ যদি জীবাণুমুক্ত হয় তাহলে গাছও কি হবে? জীবাণুমুক্ত। বীজ যদি হয় দুর্বল তাহলে গাছ কেমন হবে? দুর্বলই হবে, বুঝতেছ আমার কথা? তাইলে জীবাণুমুক্ত বীজ। কোল্ড স্টোরেজ মানে সংরক্ষণ করা, ফ্রিজে সংরক্ষণ করা যে বীজগুলা, এগুলো তুলনামূলক ভালো হয়। 4 নাম্বার, জমি থেকে আলু ফসল উঠানোর পর সব পরিত্যক্ত আবর্জনা কি করতে হবে? পুড়িয়ে ফেলতে হবে, বুঝতেছ? যারা একবার আলু চাষ করে ওরা পরের বছর কিন্তু আলু চাষ করে, জানো এটা? মানে একবার যদি একটার মধ্যে পাইয়া মানে বিক্রি করে লোভ ধরে যায়, পরের বছর আবার এটাই করে। তা আমাদের বাঙালি তো এটা মাথায় ধারণা নাই যে একই ফসল একই ক্ষেতের মধ্যে বারবার চাষ করলে মাটির উর্বরতা কমে না বাড়ে। এটা তোমরা জানো, তাই না? যাই না, কি হবো? যাই না, কোনো লাভ আছে? যে এক ক্ষেতের মধ্যে বারবার একই ফসল চাষ করলে মাটির উর্বরতা কমে, এটা তুমি জানো, কৃষকরা জানে না। এটা তুমি কৃষকরা বলো মূর্খ, গরিব, কিছুই জানে না। কিন্তু তুমি চাষ করতে যাও, একবার ও যদি ক্ষেতের মধ্যে বারবার চাষ করে এক ক্ষেতের মধ্যে 20 মণ উৎপাদন করে, তুমি 2 মণও পারবা না। ওই যে ওই দিন একটা ভিডিও সামনে আসলো, আর সহজ কথা, ফিজিক্সের ক্ষেত্রে তোমরা বসছো না, এত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরলে বৃষ্টি গায়ে পড়বে, এত ডিগ্রি ধরলে পড়বে না। বাস্তবে কোনোদিন প্রয়োগ ঘটাইতে পারছো? নৌকা এত ডিগ্রি কোনে চালাইলে তুমি বাস্তবে জানো তোমার নৌকার হ্যান্ডেল যদি ধরাইয়া নৌকায় নদীতে নামাই দেয়, তুমি আর তুমি থাকবে না, মোহনা বরাবর সাগরে চলে যাবা। তাইলে বই পড়া এক জিনিস, বাস্তব প্রয়োগ ঘটানো আরেক জিনিস। তাহলে তুমি যাই না কিন্তু কোনো লাভ নাই। দেন একই জমিতে প্রতি বছর আলু চাষ করবো না। আচ্ছা, ওইটা তো ব্যাখ্যা করি নাই। ধরো এই বছর তুমি আলু চাষ করলা, চাষ করার পরে আলুগুলা তোলার পরে আলু গাছের যে পাতাগুলা, ডাটাগুলা, এগুলো কি করে মানুষ? ওই কি করে বলো তো?
নর্মালি এগুলা পচে গেলে আবার সার তৈরি হয় না, এটাই তো সবার ধারণা, তাই কথা কয় না। ধরো বাঁধাকপি ক্ষেত, কি ক্ষেত? বাঁধাকপি। তো বাঁধাকপি সব বিক্রি করা শেষ, বাট সিজনের শেষ মতো কিছু বাঁধাকপি খুবই এমন অবস্থায় গেছে এগুলো বিক্রি করার মতো না। তো কি করে জানো? ট্রাক্টর দিয়ে এটার উপর চাষ করে দেয়। করে দিলে কি হয়, পাতা বাঁধাকপি যে পাতাগুলো এগুলো সব ঘুরে ঘুরে মাটির সাথে মিশে যায়, 4-5 দিন পচে এটা সার হয়ে যায়। সমস্যা নাই কেন? কারণ বাঁধাকপির এগুলোর মধ্যে তো হারমোনিক আছে কিনা কোনো রোগ আমি জানি না, কিন্তু আলু গাছের ক্ষেত্রে সমস্যা আছে। এই আলু গাছ যদি তুমি আলু উঠানোর পরে গাছগুলো ক্ষেতের মধ্যে রেখে দাও, এগুলো পচে যাবে না? পরে বৃষ্টি হইলে পানির মাধ্যমে ছত্রাক আক্রমণ করবে না? দেন এই ছত্রাক এই ক্ষেতের মধ্যে থাইকা যাবে, পরের বছর যখন তুমি আলু আবার চাষ করবা তখন কামড়াবে। বুঝতেছ? বুঝতেছ? এই জন্য আলু গাছের ক্ষেত্রে অন্তত আলুর ফসল উঠানোর পর পরিত্যক্ত আবর্জনা কি করতে হবে? পুরাই ফেলতে হবে। এগুলারে ক্ষেতের মধ্যে চাষ মানে সার হিসেবে ব্যবহার করা যাবে না। ছত্রাক প্রতিরোধক্ষম জাত লাগাতে হবে। 7 নম্বর পয়েন্ট আসো। কেমন জাত চাষ করতে হবে? আগাম জাত। আগাম জাত তো বুঝো নাকি? মানে ধরো 15 দিন 20 দিন বা 30 দিন আগেই আলু পাওয়া যায় এমন জাত যদি তুমি রোপণ করো, তাহলে বৃষ্টি হওয়ার আগে আলু তুলে ফেলতে পারবা। শীতকালে মাঝে মধ্যে হয় না অকাল বৃষ্টি, হুট করে একদিন বৃষ্টি এসে পড়ে, এই বৃষ্টিতে আলু শেষ। বুঝতেছ? তো তুমি এমন একটা চাষ করলা যেটা একটু আগে পাওয়া গেল, রিস্ক কম। এবার আসো, এলাকা ও জমির ধরন অনুযায়ী জাত নির্বাচন করতে হবে। কেমন জাত নির্বাচন করতে হবে? এলাকা ও জমির ধরন অনুযায়ী। ইউটিউবে গেছো কিভাবে আলু চাষ করতে হয়, ওই যে কিছুদিন আগে তো যেহেতু অনলাইনে থাকে এগুলো তো তোমাদের সামনে আসে, আমাদের সামনে আসে, যে আজকে আপনাদেরকে আমি শিখাবো কিভাবে 5 মিনিটে মানে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করা যায়। এই জন্য আপনার লাগবে আলু, 2টি ডিম, তারপরে এমন 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 উপাদান বলে যেগুলো একটা তোমার কাছে নাই। হ্যাঁ, কোনো জায়গায় খালি ভিডিও দেখতেছে, তাই না? ঠিক সেম তুমি ইউটিউবে সার্চ দিচ্ছ কিভাবে আলু চাষ করা যায়, আসলো। এই যে কিছু মানুষ এখন বাইক বিক্রি করে মাত্র 45,000, মাত্র 45,000 থাপড়া থাপড়া বিক্রি করে দেয় না? এই খাট, এই সোফা সেট, এই খাটের সেট, এই আলমারি সব 1,50,000 দেবো। বল ভাই আমার ভিউয়ার আমার জন্য তো কম রাখেন, তো যান দিলাম 1,30,000। না ভাই আরো কমান, তাহলে যান 1 লাখ করেন, এরকম। ঠিক সেম তুমি একটা দেখছো, দেখার পর দেখছো হ্যাঁ কইতেছে ভাই এই মানুষ মানুষ করে কি বিজনেস, মানুষ কি করে কি চাকরি। আর এই দেখেন আমি এই ক্ষেতের মধ্যে আলু লাগাইছি, এই পাশে হচ্ছে পুকুর, পুকুরে মাছ চাষ করছি, ওটার উপরে মাছা দিয়ে কি করছি, করলা চাষ করছি। আবার পাশে দিয়ে কি কি জানি কয় পেঁপে গাছ লাগাইছি। দেখেন এখন আমি প্রতি মাসে আমার ইনকাম 2 লক্ষ টাকা। ওই যে ডিবিসি নিউজ এগুলা করে বেশি, দেখা যায় একজনে খেলনা গাড়ি একটা দিয়ে বানাইছে, ওইটার ইউজ করে বইছে। একজনে কি পানির মধ্যে ওই যে ধরো মুস্তাফিজুর রহমান ইংলিশ করে নিয়ে নিউজ একটা করে বসবে, মানে হুদায় আমরা কিছু নিউজ একটা ফাইলে হয়েছে। তুমি এগুলো দেখিয়া যদি তুমি করতে যাও হবো। একজনে বলছে ইউটিউবের মধ্যে, তোমারে বলছে যে উনি কি ধরনের সার ব্যবহার করছে, বলছে যে উনি ফসফেট সার ব্যবহার করছে। ওনার জমি আর তোমার জমির ধরন কি এক? ওনার জমি ধরো অম্লীয় আর তোমার জমি ক্ষারীয়, তাহলে সার কি এক ধরনের হবে? তাহলে ওনার ভিডিও দেখে তুমি যদি চাষ করা হবে, পরে চাষ করার পর ওনারা দিবা গালি দিবা, তাই না? মাটির পিএইচ পরীক্ষা করে তারপর সার নির্বাচন করতে হয়। তাহলে সব জায়গায় একই ফসল হয় না, আবার একই ফসল হইলেও একই জাত সব ক্ষেতের মধ্যে হয় না, এটা আমার বুঝতে হবে। তাইলে এলাকা ও জমির ধরন অনুযায়ী জাত নির্বাচন করতে হবে। এবার আসো, পাতা থেকে আলুতে যাতে রোগ সংক্রমণ না হয় সেজন্য আলু সংগ্রহের পূর্বে দেখো আরেকটা রাসায়নিক পদার্থ সাইনক্স, কিনক্স, এটা আরেকটা নাম আছে, বা অন্য আরেকটা যৌগ অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা দিয়ে রাখো। তাহলে পাতা থেকে আলুর মধ্যে, ধরো পাতার মধ্যে তুমি দেখছো ছত্রাক হইছে, এখন তুমি কি পাতা বাঁচাইতে চাইবা নাকি আলু বাঁচাইতে চাইবা? আলু, আমাদের মেন উদ্দেশ্য আলু। না পাতা গেছে গেছে, আমার যাতে আলু ক্ষতি না হয় এজন্য আমি কি দিব? সাইনক্স। কি দিব? সাইনক্স। এবার আসো 10 নম্বর পয়েন্ট পড়ছি, তাহলে আর দাগানোর দরকার নাই। 11 নম্বর, খোলামেলা জমিতে আলু চাষ করা এবং আলু গাছের সারির মধ্যে কি রাখা? পর্যাপ্ত ফাঁক। এগুলো এমনি বুঝবা, গিজি বিজি করে অনেকে করে না, যে নিয়ম হচ্ছে একটা থেকে আরেকটার, আলু গাছের ক্ষেত্রে না অন্য গাছের ক্ষেত্রে বলি, ধরো একটা পেঁপে গাছ থেকে আরেকটা পেঁপে গাছের দূরত্ব রাখতে হয় ধরো 2 ফুট, মানে বললাম আমি একটা ধারণা। কিন্তু হ্যাঁ কি করলো, যে আমি যদি 1.5 ফুট দেই, আধা ফুট করে কমে, তাহলে আমার যে 50 ফুটের জমিটা আছে এটার মধ্যে আমি 10টা গাছ বেশি লাগাইতে পারবো, তাই না? বা 25টা গাছ বেশি লাগাইতে পারবো। এবং এটা করতে পারলে আমার সুবিধা কি হবো? বেশি বেশি ফল পাবো, এরকম চিন্তা ভাবনা থাকে না অনেকের। এটা করলে তো তুমি পরে খাবা। ধরো একটা দেখবা পেঁপে গাছের মধ্যে পেঁপে আছে, পেঁপে আর বড় হয় না, ওই যে
কিছু নারকেল দেখো না, নর্মালি নারকেলের ডাবগুলো কি হয় অনেক পুষ্ট, বাট কিছু কিছু নারকেল কেমন হয় একটু চিপা টাইপের হইয়া তারপর ঝরে পড়ে যায় না, এমন হবে আর কি। শেষ গেল, নেক্সট পেজে যাও। আছে কি আর না নতুন আরেকটা রোগ, নাম কি? দাঁত রোগ। কি রোগ? দাঁত। এটার আরেক নাম ডার্মাটোফাইটোসিস। ডার্মিস মানে কি? ত্বক। তো ডার্মাটোফাইটোসিস এটা ছত্রাক গঠিত ত্বকের একটা রোগ। ডাক দাও দাঁত রোগ বা ডার্মাটোফাইটোসিস। এটারই ইংরেজি একটা নাম আছে রিং ওর্ম। দাঁত রোগের ইংরেজি নাম কি? রিং অর্থ কি? বৃত্ত, আর ওর্ম অর্থ জীবাণু। আসলে এটা কোনো জীবাণু দিয়ে হয় না, হয় কি দিয়ে? ছত্রাক। ছত্রাক কি জীবাণু? ছত্রাক তো জীবাণু না। জীবাণু কারে বলা হয়? জীব প্লাস অণু। জীবাণু মানে কি? ছত্রাক কি জীবাণু? যে জিনিস খুবই ছোট রোগ সৃষ্টি করে তারে বলে জীবাণু। যাই হোক, এটা আগে একসময় নামকরণ হয়ে গেছে, এখন আর এটা চেঞ্জ করে নাই। দাঁত রোগ, দাগ দাঁত একটি ছোঁয়াচে ছত্রাক গঠিত চর্মরোগ। এখানে যে সমস্যাটা হয়, এই ছত্রাক তোমার দেহের বিভিন্ন অংশের কি খায় ফেলে? গোল দাগ দাও, স্টার দাও। ক্যারাটিন। কিটিন খায়, নাম শুনছো ক্যারাটিন? আমাদের নখে কিন্তু ক্যারাটিন আছে, আমাদের ত্বকে ক্যারাটিন আছে। ক্যারাটিন খায় সে বেঁচে থাকে। ক্যারাটিন কিসের নাম জানো? প্রোটিন, শর্করা না স্নেহ? প্রোটিন। ক্যারাটিন হচ্ছে একটা প্রোটিন। ইংরেজি ভাষায় একে বলা হয় রিং ওর্ম। যদিও এটা কোনো ওর্ম দ্বারা সংগঠিত রোগ না, আমি বললে ফেলছি একবার, লেখা আছে, দাগানোর দরকার নাই। আবার আর সেটা কোথায় বেশি হয়? এমসিকিউতে আসে নিচের কোনটি সঠিক দাঁত রোগ সম্পর্কে? এতিমখানা এটি কম হয়? কম হয় না। যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করে ওখানে আরো বেশি হয়। কিছুদিন আগে একটা রোগ বেশি ছড়াইছে, এখনো আছে, স্কেবিস। 12টা বাজায় ফেলছিল সবার, তাই না? আচ্ছা আসো, রোগের কারণ কোন ছত্রাক দিয়ে হয়? আসো, এটা ছত্রাক দিয়ে হয়, উদ্ভিদ দিয়ে হয়। এটা চিকিৎসা শাস্ত্রে একটা নামে রাখা হয়, টিনিয়া। চিকিৎসা বিজ্ঞানে এই রোগটাকে কি বলা হয়? টিনিয়া। জীবাণুর নাম কি? কোন জীবাণু দিয়ে হয়? দাগ দাও, ট্রাইকোফাইটন। স্টার দিয়ে রাখো। ট্রাইকোফাইটন নামে 2টা প্রজাতি আছে, তুমি খালি ট্রাইকোফাইটন মনে রাখো, ওই 2 প্রজাতির নাম মনে রাখা লাগবে না। এই ছত্রাক কয়টা ছত্রাক আছে? এটা এই রোগটা হয় যে অনেকগুলো আছে, তোমার বই 2টা দিছে। এটা নখের মধ্যে হয় এক ছত্রাক দিয়া, চুলের মধ্যে হয় আরেক ছত্রাক দিয়ে, এক এক জায়গায় একটা দিয়ে হয়, আবার এক এক জায়গায় নাম এক এক রকম। এগুলো তোমার জানার দরকার নেই। আচ্ছা আসো, এই রোগটা আর কি নামে ডাকা হয়? ট্রাইকোফাইটিনা। এই যে জীবাণুর নাম ট্রাইকোফাইটন, রোগটার আর কি নামে ডাকা হয়? ট্রাইকোফাইটিনা। আর কি নামে ডাকা হয়? ট্রাইকোফাইটোসিস। অনেকগুলো নাম পাইছো, টিনিয়া, ট্রাইকোফাইটিনা, ট্রাইকোফাইটোসিস, রিং ওম, ডার্মাটোফাইটোসিস, অনেকগুলো নাম না? আচ্ছা, ওই যে এতগুলো নাম লাগানোর দরকার নাই, তুমি খালি ট্রাইকোফাইটন মনে রাখো। সংক্রমণ আসো তো বুঝো এটা কখন বেশি হয়? অপরিষ্কার থাকলে, শরীর ভেজা থাকলে, তারপরে তুমি গোসল করে আইসা যদি মাথা না মুছো, এই পানি নিয়ে যদি অনেকক্ষণ ঘরের মধ্যে থাকো, বাইরে গেলে তো আলহামদুলিল্লাহ ভালো ছেলেদের ক্ষেত্রে। কেন? কারণ রোদ্রে পানি শুকিয়ে যায়। বাট মেয়েদের ক্ষেত্রে যারা স্কার্ফ পরো, নর্মালি কি হয়, তুমি গোসল করছো, তোমার প্রাইভেটরা আছে মাত্র 20 মিনিট, 20 মিনিটে পানি শুকায় জীবনে? মেয়েদের জীবনে শুকায় না। তখন ধরে ভিজা চুলের উপর দিয়ে তোমাকে বাইরে বাইরে হয়ে যাওয়া লাগে, অনেকক্ষণ ভিজা চুল থাকে না, তখন মাথার মধ্যে এই ছত্রাক গঠিত রোগগুলো হইতে পারে। অথবা আরেকটা রোগ বর্তমানে বেশি ছড়াইতেছে, সোরিয়াসিস। নাম শুনছো? সোরিয়াসিস নর্মালি স্ক্যাল্পে বেশি হয়, চামড়া ওঠে খুশকির মতো করে, খুশকি না, মোটা মোটা চামড়া ওঠে মাথা থেকে, সোরিয়াসিস। একবার যা সোরিয়াসিস হয়, এই সোরিয়াসিস রোগ আর যায় না। জাস্ট তুমি দমায় রাখতে পারো, এটা যাবে না। আসো, এগুলো দেখানোর দরকার নাই। এই জীবাণু সুপ্তিকাল গোল দাগ স্টার দাও, 3 থেকে 5 দিন। সুপ্তিকাল বুঝো? মানে জীবাণুটা তোমার দেহে আসার পরে 3 থেকে 5 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পাবে। কয়দিন লাগবে? 3 থেকে 5 দিন। আবার আসো, কই হয় এই রোগটা? ফুল বডিতে হইতে পারে, দেহের যে কোনো জায়গায় হইতে পারে, তবে বেশিরভাগ কই হয়? রানে, হাতে। এই যে হাতের এখানে রানে, মানে নর্মালি ঢাকনা দেওয়া অংশগুলো, শরীরে যে অংশগুলো একটু ঢাকনা দেওয়া থাকে, আর্দ্র থাকে, ছত্রাক কই হয়? ভেজা জায়গায় না শুকনো জায়গায়? হ্যাঁ, ভেজা জায়গায়। তো শরীরে যে অংশগুলো একটু ভেজা জায়গা থাকে, ঢাকনা থাকে, ঘাড়মাক্ত বা ঘরমাক্ত অবস্থা থাকে, সেখানে হয়। মাথার খুলির দাঁত রোগ অপেক্ষাকৃত মারাত্মক। তাহলে কোথায় দাঁত রোগ হলে বেশি মারাত্মক? মাথায় হলে, চুলের মাঝখানে হইলে, তখন চুল নেড়া করে ফেলা লাগে, কিছু করার থাকে না।
তারপরে চিকিৎসা নেওয়া লাগে। এবার আসলে রোগের লক্ষণ WHO একদম প্রথমে জানোই সবারই জীবনে একবার না একবার হয়েছে, হয় না? প্রথমে আক্রান্ত স্থানে ছোট ছোট লাল গোটা হবে এবং সামান্য চুলকাবে। গোটাগুলা ধীরে ধীরে বাদামি বর্ণের রাইসের মতো হয়ে যায় এবং গোটাগুলা ছড়াতে ছড়াতে একটা কিসের মতো তৈরি করে? বৃত্তাকার। দাঁতরোগ চেনার উপায় সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা বৃত্তাকারে ছড়ায়, তাই না? এটা বৃত্তের মতো তৈরি করে। তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে কারোর দাঁতরোগ হয় নাই, হয়েছে কার কারণে? লজ্জার কিছু নাই, আমারও তো হয়েছে। আমার হয়েছিল, আমার কে জানে একবার বলছিল, তখন তো আমি ধরো মেডিকেলে না, ক্লাস 7-8 পড়ি, কয় রসুন বাইটা নাকি দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ, এক করে কাল হয়ে গেছিল আমার জায়গাটা। অভিজ্ঞতা সবকিছুর দরকার আছে, দিয়েছি এক করে কাল হয়ে গেছিল। খুশকি সমস্যা কার? তোমার? আচ্ছা, তো 3 নাম্বার আসো। ক্রমে সুনির্দিষ্ট কিনারা সহ বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে। প্রথমে ধরো ছোট গোটা হয়েছে কয়েকটা, পরে গোটাগুলা বড় হইতে হইতে একটা বৃত্তের মতো তৈরি করে, পরে বৃত্তটা ধীরে ধীরে আরো বড় হইতে থাকে। তাহলে বৃত্তের আকার কি পায়? বৃদ্ধি পায়। চুলকানিও বৃদ্ধি পায়। আর যত বেশি চুলকাবা তত বেশি জ্বালা হবে। ওই যে যারা চুলকানির ওষুধগুলা মলমগুলা বিক্রি করে, ওরা কি কয়, কি কথাবার্তা ইউজ করে বিক্রি করে জানোই তো? তো এই চুলকানি জিনিসটা হচ্ছে এমন, যত বেশি চুলকাবা তত আরাম লাগবে, আরামের পরে জ্বলবে। প্রথমে আরাম লাগবে, তারপরে জ্বলবে। আর কি হয়? আঠালো রস বের হয়। আর মাথায় যদি হয়, মাথায় যেখানে হবে ওখানে চুল কি হয়ে যায়? উঠে যায়, চুল ওঠা শুরু হয়। নখে হইলে কি হয়? নখের রং বদলিয়ে ধীরে ধীরে নখগুলা কি হয়ে যায়? ভেঙে যায়। আর আক্রান্ত স্থান নর্মালি দেখতে কিসের মতো? বৃত্ত বা রিং এর মতো। এই জন্য এই রোগের নাম কি হয়েছে? রিং ওর্ম। এবার রোগের বিস্তার মানে এটা কেমনে ছড়ায় জানোই তো? ছোঁয়াচে, যেহেতু আক্রান্ত রোগীর যে কোনো জিনিস তুমি ব্যবহার করলে তোমার মতো চলে আসতে পারে। ছোঁয়াচে রোগ অতি সহজেই রোগ থেকে চলে আসে। চিরুনি বলো, তোয়ালে, বিছানা, মনে রাখো এগুলো একটু জাস্ট মনে রাখো, তাইলে হবে। অপশনে দিয়ে দেয় চিরুনির মাধ্যমে হয়, তুমি ভাববা চিরুনি দিয়ে হয় না, হয়তো হয় না, না হইতেও পারে, এই কনফিউশনে পড়ে যাবে। আচ্ছা, আর কিসের মাধ্যমে? পোষা বিড়ালের মাধ্যমে ছড়ায়। আর কখন বেশি ছড়ায় বলছিলাম না স্যারে? উৎস আর ভেজা স্থানে, মানে ওই জায়গাটা গরম থাকবে এবং ভেজা থাকবে। নর্মালি আমাদের যে কি বলবো, এই যে হাতের ইয়ের নিচে ওই জায়গাটাতে ঘামায় বেশি না, আবার ওই জায়গাটা কিন্তু একটু উষ্ণ থাকে, তাপমাত্রা একটু বেশি থাকে, এরকম উষ্ণ এবং ভেজা স্থান ওইটা। এবার আসো প্রতিকার ও রোগ নিয়ন্ত্রণ। WHO একদম 1 নাম্বার, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আক্রান্ত স্থান শুকনো রাখতে হবে। আক্রান্ত স্থান কি সবসময় শুকনো রাখতে হবে। দেন রোগীর বিছানাপত্র এগুলা সোডা পানি দিয়ে সিদ্ধ করে দিতে হবে। সিদ্ধ দেখে অবাক হওয়ার কিছু নাই, হ্যাঁ, ভালো করে ফুটে দিতে হবে, খাওয়ার জন্য সিদ্ধ না। দেন আসো, এমন কাপড় পরা যাবে না যেটা দিয়ে আপনি আরাম লাগে। মানে চুলকানি হইলে আরাম কখন লাগে? চুলকাইলে। তুমি এমন জামা কাপড় পরছো যেটা চুলকানি ছাড়াই চুলকানি হয়ে যেতেছে, তাহলে আপনি আরাম লাগবে না? তাহলে এমন কাপড় পরা যাবে না যেটা দ্বারা আপনি ঘর্ষণ হয়, ঘর্ষণের কারণে জ্বালা পোড়া করবে। আরাম লাগবে, তারপর জ্বালা পোড়া করবে। সবচাইতে মেইন জিনিস হচ্ছে তোমাকে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম নিতে হবে। ফাঙ্গাল মানে তো ছত্রাক, অ্যান্টি ফাঙ্গাল মানে ছত্রাক রোগের জন্য যে ওষুধ ব্যবহার করা হয় সেগুলা অ্যান্টি ফাঙ্গাল ক্রিম। ওষুধের নাম দেওয়া আছে নিচে, আমরা পড়বো। রোগাক্রান্ত যে প্রাণী থাকবে সেগুলা থেকে দূরে রাখতে হবে। মাথায় যদি দাঁত রোগ হয়, স্টার দাও, স্যালিসিলিক অ্যাসিড দিবে। আর চুল নাড়া করতে হয়, চুল নাড়াটা বোধ পরের পেজ আছে। তাহলে মাথায় দাঁত রোগ হলে ওই যে আছে, এখানে আছে, নাড়া করে, তারপর কোন অ্যাসিড দিতে হয়? স্যালিসিলিক অ্যাসিড। পরীক্ষা আসে কোথাকার দাঁত রোগ হলে স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করতে হয়? মাথায়। আর শরীরের অন্য জায়গায় যদি হয়, আয়োডিন বা বেনজোইক অ্যাসিড এগুলো দিয়ে পরিষ্কার করতে। চিকিৎসা আসো, এখানের ওষুধটা পরীক্ষা আসে। তোমাদের আরো অনেক চিকিৎসা কিন্তু বইয়ের মধ্যে মেডিসিনের নাম দেওয়া আছে, এগুলো মুখস্থ করার দরকার নাই, ওগুলো পরীক্ষা আসে না, কারণ তোমরা তো আর ডাক্তারি বলতেছ। এই 2টা ওষুধের নাম পরীক্ষা আসে। অ্যান্টি ফাঙ্গাল ক্রিম দেওয়া হয়, কি রাখ দাও? টার্মিনাফাইন, মিকোনাজল, স্টার দিয়ে রাখ। অ্যান্টি ফাঙ্গাল ক্রিম। কারো যদি ক্রিমও ভালো না হয়, তখন তাকে ট্যাবলেট নিতে হয়, ওষুধ।
মলম জাতীয় ওষুধ যদি না হয় তাহলে খাবার ওষুধ, খাবার ওষুধের নাম স্টার দাও। ইন্ট্রাকোনাজল, গ্রিসিউফিলবিন, গ্রিসিউফালবিন, চারটা ওষুধ কি কি বলো? টার্বিনাফাইন, মিকোনাজল অথবা মাইকোনাজল, গ্রিসিউফালবিন আর ইন্ট্রাকোনাজল। এই চারটাই হচ্ছে ছত্রাকজনিত গঠিত রোগ দূর করার ওষুধ। নেক্সট পেজে কি আছে? আচ্ছা, একটা গাছ আছে, গাছের নাম হচ্ছে দাঁত মর্দন গাছ। বৈজ্ঞানিক নামটা বক্স করো, কেজিয়া অথবা কেসিয়া এলাটা। নাম কি? কেসিয়া এলাটা। এই গাছের বাংলাতে ডাকা হয় দাঁত মর্দন। এই গাছটা আমার এখানে তো পিকচার নাই, আমি আর এখন দেখাইলাম না। যাদের দেখতে মন চায় গাছটা, গুগলে গিয়ে একবার কেসিয়া এলাটা গাছের নামটা লেখলে তো গাছের ছবি চলে আসবে। ওই গাছের পাতা যদি তুমি নিয়ে ওইটাকে পিষে রসটা ব্যবহার করো, তাহলে 2-3 দিনের মধ্যে দাঁত ভালো হয়ে যায়। পরীক্ষা আসে কোন গাছ দাঁত মর্দন, সরি কোন গাছ দাঁত রোগ দূর করার জন্য ব্যবহার করা হয়? দাঁত মর্দন গাছ, কেজিয়া এলাটা। ওই দুইটা দাগ দেওয়ার দরকার নেই, একটা মনে রাখা তাইলে হবে। এগুলোর কিছু দেখানোর দরকার নাই। লাস্ট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শৈবাল আর ছত্রাক মিলে একটা নতুন গাছ তৈরি করে, এটার নাম হচ্ছে লাইকেন। এটা বলে আমাদের চ্যাপ্টার শেষ। ঠিক আছে, আজকে কি বার?